আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছো। আল্লাহর রহমতে আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। তাই তো তোমাদের জন্য নিয়ে আসলাম কি ছিল আমার অপরাধ গল্পের নতুন আরেকটা পর্ব। তো বেশি কথা না কইয়া চলো আমরা গল্পটা কন্টিনিউ করি। সে হলো রিয়ান, আমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড। আমি বললাম, রিয়ান তুই? সে আমার কথায় আমার দিকে তাকালো আর সেও আমার মতো অবাক হয়ে গেল আর বলল, সাইমন তুই এখানে? আমি বললাম, আমি। রিয়ান বলল, আই দুস বুকে আয়, অনেকদিন পর তোকে দেখলাম। বলে যখন আমাকে ধরতে আসবে তখন আমি বললাম, খবরদার তুই আমাকে ছুবি না। রিয়ান বলল, কেন দুস? আমি বললাম, চুপ হালা, আমি তোর বন্ধু না, তাই আগলা পিড়ি দেখাতে আসবি না কইয়া দিলাম। রিয়ান বলল, তুই কি এখনো আমার উপর রাগ করে আসিস দোষ? আমি বললাম, তুই কে রে ভাই, তোর উপর আমি রাগ করতে যাবো শুধু শুধু? তখন রিয়ান বলল, বুঝতে পারছি, তোকে কিছু না বলে আসার জন্য তুই রাগ করছিস আমার উপরে। আমি চুপ করে রইলাম, কিছুই বললাম না। রিয়ান বলল, সরি দোষ, মাফ কইরা দে, পরিস্থিতির জন্য এরকম করতে হয়েছে, তাই তোকে বলার আর সুযোগ পাই নাই, প্লিজ ক্ষমা করে দে আমায়। আমি বললাম, যা ফকিন্নি, মাফ কইরা দিলাম। বলতে দেরি হলো, খালা আমারে জড়িয়ে ধরতে দেরি হইল না, আমিও জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর ওকে ছেড়ে দিয়ে বললাম, বসে বসে কথা বলি। দুইজনে বসে পড়লাম। তা কেমন আছিস তুই? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো নাই রে দোষ। কেন, কি হয়েছে? হঠাৎ ঢাকায় কি মনে করে আসলি? আমি বললাম, এটা না হই পরে বলি, অনেকটাই খিদে পাইছে, খাবার খেতে হবে। তারপর রিয়ান বলল, ওকে ওকে, তাহলে খাবার শুরু কর। হারামি হাসছে। খাবারের শেষে বিলটাও রিয়ানই দিল। আমি দিতে চেয়েছিলাম কিন্তু হারামি নিল না। আর আমি বেশি জোরাজুরি করিনি, যেহেতু পকেটের টাকা প্রায় কম। এমন একটা হারামি বন্ধু পাইলে আর কি লাগে? তোমার জীবনে কি এমন বন্ধু আছে যে তোমার বিপদে তোমার পাশে থাকে? তাহলে এই ভিডিওটা তাকে মেনশন কইরম, আমি দেখতে চাই তোমার সেই বন্ধুটাকে। খাওয়া দাওয়া শেষ করে দুই বন্ধু বাহিরে বের হয়ে হাঁটতে লাগলাম। তখন রিয়ান বলল, এখন বল। আমি বললাম, আমাকে বাড়ি থেকে বের করে দিছে রে দোষ। রিয়ান একটা শট খেয়ে বলল, কি বলছিস তুই? আমি বললাম, হুরে। রিয়ান বলল, তুই কি সত্যি বলছিস? আমি বললাম, তোকে কি কখনো মিথ্যা বলছি? সত্যি আমাকে বাসা থেকে বের করে দিছে। তখন আমাকে রিয়ান বলল, তোকে কে বের করে দিছে? আমি বললাম, আব্বু আর আম্মু। রিয়ান বলল, কি, আঙ্কেল আন্টি তোকে বাসা থেকে বের করে দিছে, তাও নিজের ছেলেকে? আমি বললাম, রিয়ান বলল, কিন্তু কেন? আমি বললাম, আসলে। তারপর তাকে সবকিছু খুলে বললাম। রিয়ান বলল, কি এতগুলো হয়ে গেছে তোর সাথে? আমি বললাম, হ্যাঁ দোষ। রিয়ান বলল, আমি বুঝতে পারছি না আঙ্কেল আন্টি কি করে তাদের ছেলেকে অবিশ্বাস করলো? তারা কি জানে না তাদের ছেলে কেমন? আমি চুপ করে রইলাম, চোখ দুটো যেন ভিজে উঠছে। তারপর আবার রিয়ান বলতে শুরু করলো, আঙ্কেল আন্টির কথা না হয় বাদ দিলাম, কিন্তু তাসফিয়া, সে কি করে তোকে অবিশ্বাস করলো? সে তো তোরে অনেক ভালোবাসতো, যা আমি জানতাম। আমি বললাম, আরে ভাই, যেখানে বাবা মা বিশ্বাস করেনি সেখানে অন্য কারো মেয়ে আমার উপর বিশ্বাস করবে? রিয়ান বললাম, ঠিক বলছিস, তাই এখন কি করবি ভেবেছিস? আমি বললাম, জানি না কি করব, তবে আপাতত একটা থাকার ব্যবস্থা আর একটা কাজের ব্যবস্থা করতে হবে, বাকিটা পরে দেখা যাবে। রিয়ান বলল, আমি বললাম, কিন্তু সিঙ্গেল বলে কেউ বাসা ভাড়া দিচ্ছে না রে দোষ। রিয়ান বলল, ঢাকা শহরে বেসালাদের জন্য বাসা ভাড়া পাওয়া যায় না, আর পেলেও অনেকটাই মুশকিল। আমি বললাম, তাহলে এখন কি করব? রিয়ান বলল, চল আমার সাথে। আমি বললাম, কোথায়? রিয়ান বলল, তোরে একটা থাকার ব্যবস্থা কইরা দিমু, চল আমার লগে। আমি বললাম, সত্যি? রিয়ান বলল, সত্যি, চল আমার সাথে। তারপর রিয়ান আমাকে একটা বাইকের কাছে এসে বলল বাইকে বসতে। আমি বসে পড়লাম। তারপর সে বাইক স্টার্ট দিয়ে চালাতে লাগলো। কিছুক্ষণের মধ্যে বাইকটা একটা বড় বাড়ির গেটের সামনে ঢুকলো। তারপর আমরা বাইক থেকে নেমে পড়লাম। তখন আমি বললাম, দোস্ত, এটা কোথায় আনলি আমারে? রিয়ান বলল, বলতাছি, আগে চল ভিতরে যাই। তারপর আমাকে নিয়ে বাড়ির ভিতরে গেলাম। দরজার সামনে গিয়ে কলিং বেল বাজালো। কিছুক্ষণ পর দরজা খুলে একটা মহিলা বের হয়ে আসলো। আমি তো অনেকটাই বিমৃত হয়ে গেলাম মহিলাটাকে দেখে। মহিলাটাও আমাকে দেখে অনেকটাই অবাক হয়ে যায়। আমি অনেকটাই রাগে রিয়ানের দিকে তাকাতেই হালাই অন্যদিকে তাকিয়ে শীষ বাজাতে থাকে। ইচ্ছে করছে একটা লাথি দিয়ে ওর বাঁশিটা ভাঙ্গা ফেলি। হালাই শেষ পর্যন্ত আমারে